বাংলাদেশের অর্থনীতির সামনে অনিশ্চয়তা কি? কোথায় দাঁড়িয়ে আছে অর্থনীতির ভবিষ্যৎ? মুদ্রাস্ফীতি, মূল্যবৃদ্ধি কতটা জেরবার করছে এই দেশকে? দেশের রপ্তানি বাণিজ্য কোথায় দাঁড়িয়ে? এবার এক এক করে উত্তরগুলো দেওয়া যাক। কোভিড মহামারীর পর বাংলাদেশের সবচেয়ে কম অর্থনৈতিক বৃদ্ধি হতে পারে চলতি অর্থ বছরে। বিশ্ব ব্যাংকও এই পূর্বাভাসই দিচ্ছে। গতি হারাচ্ছে এই দেশের অর্থনীতি। বিভিন্ন সূচক বিশ্লেষণ করে দেখা গিয়েছে গত কয়েক মাসে বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ড আরও স্লথ হয়েছে। অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা মনে করছেন, অর্থনীতিতে যেসব অনিশ্চয়তা তৈরি হয়েছে সরকারের উচিত সেগুলোর দিকে মন দেওয়া। মুদ্রাস্ফীতি, মূল্যবৃদ্ধি কতটা জেরবার করেছে এই দেশকে? দেশের রপ্তানি বাণিজ্য কোথায় দাঁড়িয়ে? শেখ হাসিনা ছেড়ে দেওয়া বাংলাদেশ, ইউনূসের শাসনে অর্থনীতির ফারাকটাই বা কতটুকু? বিশ্ব অর্থনীতি যখন করোনার পর মাথা উঁচু করে দাঁড়ানোর চেষ্টা করে, তখনই ইউক্রেন রাশিয়ার কনফ্লিক্ট শুরু হয়। গাজা ইসরায়েলের হামলা পাল্টা হামলা, চারদিকে একটা যুদ্ধাংদেহী পরিবেশ অর্থনীতিকে চ্যালেঞ্জ দিচ্ছে। তখনই বাংলাদেশের ছাত্র জনতার গণ অভ্যুত্থান। ব্যাংক লুট, শেয়ার বাজার লুট, বিদেশে অর্থ পাচার। আদৌ কি এনজিও চালিয়ে নোবেল পুরস্কার প্রাপ্ত ডক্টর ইউনূস রুখতে পারছেন? ব্যাংকের টাকা পাচার হচ্ছে না তো? বিদেশি বিনিয়োগের অবস্থাটাই বা কি? রিজার্ভ থেকে স্থানীয় ব্যবসায়ীদের বিনিয়োগ। হাসিনার আমলে থাকা বড় শিল্প প্রতিষ্ঠান তো এখন নাকি ব্যবসাই করতে পারছেন না। তবে কি দেশটির নিজস্ব ব্যবসায়ীরাও ব্যবসা গুটোবেন? অনেক প্রশ্নের উত্তর কিন্তু মাত্র 3 মাসে খুঁজতে শুরু করেছেন বাংলাদেশের সাধারণ মানুষ, যারা সত্যিকারের অর্থে বৈষম্যহীন বাংলাদেশ গড়বে বলে গুলির সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে পড়েছিলেন। অনেকেই বলেছেন তাদের এই আবেগকেও ব্যাংক লুট করার মতো করে লুট করা হচ্ছে। প্রিয় দর্শক, এসব বিষয় নিয়ে আঁচুলচেরা বিশ্লেষণ থাকবে। আর হ্যাঁ, প্রথম কলকাতা যেভাবে আগের সরকারের অগণতান্ত্রিক কাজের সমালোচনা করেছে, ঠিক একইভাবে ইউনূস সরকারের নেতিবাচক কাজেরও তীক্ষ্ণ সমালোচনা করবে প্রথম কলকাতা। আশা করি গঠনমূলক সমালোচনাকে আপনারা সংশোধনের জন্যই গ্রহণ করবেন। আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। শেষ পর্যন্ত সঙ্গে থাকার অনুরোধ করছি। তবে চলুন বিস্তারিতভাবে আলোচনায় ঢুকে পড়ি। ঢাকায় বিশ্বব্যাংকের প্রাক্তন মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন মনে করেন, বাংলাদেশের অর্থনীতির পথে সবচেয়ে বড় বাধা এখন অনিশ্চয়তা। একটি সংবাদপত্রে তিনি বলেন, অনিশ্চয়তা যদি কাটানো না যায় তাহলে ব্যবসায়ীরা বিনিয়োগের পথে হাঁটবেন না। অনিশ্চয়তার মধ্যে বিনিয়োগকারীরা হাত গুটিয়ে বসে থাকেন, মুদ্রা তারা পকেটেই রেখে দেবেন। তাই অনিশ্চয়তা কাটিয়ে উঠতে সরকারকে চেষ্টা করতে হবে, পদক্ষেপ নিতে হবে। যদি তা না হয় তাহলে সরকার যে রসাতলে যাবে সেটা বলাই বাহুল্য। বাংলাদেশের অর্থনীতির ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে হলে প্রথমেই বলা দরকার, অর্থনীতি ভালোই এগোচ্ছিল, কিন্তু হঠাৎ পতন। এই পতনের কারণ কি? যদিও ইউনূসের হাত ধরে অর্থনীতি ইতিবাচক দিকেই এগিয়েছে। ফিরে দেখা যাক পিছনের দিকে। 1971 সালে স্বাধীনতার পর থেকে বাংলাদেশের উল্লেখযোগ্য অর্থনৈতিক পরিবর্তন হয়। এই উন্নয়নের মধ্যে দিয়ে গিয়েছে এই দেশ এবং বিশ্বের অন্যতম দরিদ্র দেশ থেকে দ্রুত উন্নয়নশীল অর্থনীতিতে রূপান্তরিত হয়েছে। মানব উন্নয়ন সূচক এই সব উন্নয়নের ম্যাট্রিক্স এবং দেশটির ইতিবাচক পারফরমেন্স ইঙ্গিত করেছে। তা সত্ত্বেও কোভিড অতিমারি, রাশিয়া ইউক্রেন কনফ্লিক্ট, গাজা ইসরায়েলের হামলা পাল্টা হামলা ক্ষতি করেছে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের গতিকে। 2020 সালে অতিমারি সৃষ্ট চ্যালেঞ্জের মুখেও বাংলাদেশ কিন্তু ইতিবাচক অর্থনৈতিক বৃদ্ধি অর্জন করতে পেরেছিল। এই বৃদ্ধি অনেক উন্নয়নশীল দেশকেও ছাড়িয়ে গিয়েছে এবং ক্ষমতাসীনদের কাছে প্রশংসাও অর্জন করেছে। এবার আসা যাক মুদ্রাস্ফীতি ও মূল্যবৃদ্ধির কথায়। দেশে বিদেশে অর্থনৈতিক সংকট অব্যাহত থাকা এবং পণ্য ও পরিষেবায় দাম বেড়ে যাওয়ায় বিদায়ী অর্থ বছরে বাংলাদেশের গড় মুদ্রাস্ফীতি সরকারের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গিয়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাওয়ায় ডলারের বিপরীতে টাকার দুর্বল মান এবং জ্বালানি সংকট অব্যাহত ছিল। এদিকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য হু হু করে বেড়েছে। আলু পেঁয়াজের বাজারে আগুন দাম, বাংলাদেশের রপ্তানি বাণিজ্যে ভাঁটা পড়েছে। এক কথায় নতুন সরকার হালে কতটা পানি পাচ্ছে, এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। বস্ত্রশিল্পের রপ্তানি কোথায় দাঁড়িয়ে এখন এই দেশে? একসময় এই শিল্পের রপ্তানি বাণিজ্য থেকে প্রচুর আয় হতো সরকারের অবস্থা নিয়ে পরে আলোচনায় আসছি। এবার দেখে নেওয়া যাক বস্ত্রশিল্পের রপ্তানির দিকটা কিরকম এখন বাংলাদেশে। বস্ত্রবয়ন ও রেডিমেড গার্মেন্টসের ক্ষেত্রের ওপর অত্যাধিক নির্ভরতার কারণে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় এই দেশটিকে।
2019-2020 সালে বাংলাদেশের মোট রপ্তানি আয়ের 84%-এরও বেশি এসেছে পোশাক রপ্তানি থেকে, যা দেশের অর্থনৈতিক মানচিত্রে এই ক্ষেত্রের প্রধান ভূমিকার কথাই তুলে ধরে। যাই হোক, বিশ্বব্যাপী চাহিদার বর্তমান অস্থিরতা এবং শ্রমনিবিড় উৎপাদন পদ্ধতি এই ক্ষেত্রে ঝুঁকি তৈরি করে। যদিও পরিষেবা ক্ষেত্রে স্বল্পমেয়াদী সহায়তা প্রদান করে, তবে দীর্ঘমেয়াদে রপ্তানি মিশ্রণকে বহুমুখী করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এটা কিন্তু বড় প্রশ্ন এখন, আদানি বিদ্যুতের বকেয়া পাহাড় প্রমাণ। আর এই বকেয়া মেটাতে কতটা চাপে বাংলাদেশ? বকেয়ার জেরে কোন সমস্যা দেখা দিতে পারে এই দেশে? 1 কোটি বা 2 কোটি টাকা নয়, আদানি পাওয়ারের কাছে প্রায় 4200 কোটি টাকা বকেয়া হয়ে গিয়েছে বলে একটি রিপোর্টে জানানো হয়েছে। গোড্ডা তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে যে বিদ্যুৎ পাঠায় আদানি পাওয়ার, সেটারই এত টাকা বকেয়া হয়ে গিয়েছে। আর এই পরিস্থিতিতে বাংলাদেশকে কড়া বার্তা দিয়েছে আদানিরা। গোড্ডা কেন্দ্র থেকে বিদ্যুৎ নিয়েছে, কিন্তু এখনো টাকা মেটায়নি। আর তা নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে আদানি পাওয়ারের তরফে কড়া বার্তা দেওয়া হয়েছে বলে ব্রিটিশ সংবাদ মাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে। একটি সংবাদপত্রের প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের থেকে $500 মিলিয়ন, ভারতীয় মুদ্রায় 4200 কোটি টাকার মতো পায় আদানি পাওয়ার। আর এই পরিস্থিতিতে আদানি পাওয়ারের তরফে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। শোনা যাচ্ছে আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তি বলবৎ রাখতে পারে বাংলাদেশ। এই ক্ষেত্রে দাম নিয়ে উদ্বেগকে একপাশে রেখে ভারতে আদানি পাওয়ারের কাছ থেকে বিদ্যুৎ ক্রয় চুক্তি বহাল রাখতে পারে বাংলাদেশ। বিদ্যুৎ সরবরাহ করা নিয়ে দুশ্চিন্তা ও সম্ভাব্য আইনি জটিলতার মধ্যেই এমন সম্ভাবনার কথা জানিয়েছে বিষয়টি সম্পর্কে সরাসরি অবগত থাকা দুটি সূত্র। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সরকার দেশের স্বার্থ যথাযথভাবে রক্ষা করে বিভিন্ন চুক্তি কি করেছে? বিশেষ করে এইসব চুক্তিতে স্বচ্ছতার অভাব কি আছে? এইসব উত্তর খুঁজতে এক বিশেষ আইনের অধীনে একটি প্যানেল গঠন করেছে অন্তর্বর্তী সরকার। এইসব চুক্তির একটি 2017 সালে আদানির সঙ্গে করা 25 বছর মেয়াদী বিদ্যুৎ ক্রয় চুক্তি। ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ড আদানির 1600 মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র থেকে মূলত বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। স্পর্শকাতর বিষয় হওয়ায় বিদ্যুৎ ও জ্বালানির বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান নাম প্রকাশ করতে চাননি। তবে তিনি 2 সূত্রের মধ্যে একটিতে বলেছেন, বাংলাদেশের বিদ্যুতের মোট চাহিদার প্রায় 1/1 যোগান আসছে এই প্রকল্পটি থেকে। তাই আদানি চুক্তি সরাসরি বাতিল করা কঠিন হবে। এদিকে কি অবস্থা ভারত বাংলাদেশের গ্যাস পাইপলাইন প্রকল্পের? বাতিল হচ্ছে ভারত বাংলাদেশের গ্যাস পাইপলাইন প্রকল্প। ভারত থেকে এলএনজি আমদানি করার সিদ্ধান্ত নিয়েছিল পূর্ববর্তী আওয়ামী লীগ সরকার। এই সিদ্ধান্ত থেকে সরে এসেছে অন্তর্বর্তীকালীন সরকার। ফলে বাংলাদেশ ভারত গ্যাস পাইপলাইন নির্মাণ প্রকল্পটি বাতিল হতে যাচ্ছে। প্রকল্পটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েও চূড়ান্ত চুক্তি সইয়ের জন্য অপেক্ষমান ছিল। জ্বালানি বিভাগ ও পেট্রো বাংলা সংশ্লিষ্টরা বলছেন, ভারত থেকে গ্যাস আনা বাংলাদেশের জন্য বাণিজ্যিকভাবে এবং আর্থিকভাবে লাভজনক নয়। তারা বলেছেন, ভারতে গ্যাসের মান বাংলাদেশের চাইতে অপেক্ষাকৃত নিম্নমানের। প্রতিবেশী দেশটির গ্যাসের সালফার বেশি এবং হিটিং ভ্যালু কম, অর্থাৎ এই গ্যাস পরিমাণে বেশি ব্যবহার করতে হবে। আবার ওই গ্যাস দেশীয় গ্যাসের চেয়ে পরিবেশ বেশি ক্ষতি করে। এছাড়া প্রকল্পটি বিশেষ আইনে বাস্তবায়ন করার কথা ছিল, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিশেষ আইন স্থগিত করার কারণে এখন প্রকল্পটি বাস্তবায়নের কোনো সুযোগ নেই। পেট্রো বাংলার সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, দেশে গ্যাসের চাহিদা ও সরবরাহের ক্রমবর্ধমান ঘাটতি দূর করার যুক্তি দেখিয়েছিল আওয়ামী লীগ সরকার। এই চুক্তিতে ভারত থেকে এলএনজি আমদানি করতে বাংলাদেশ ভারত পাইপলাইন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল। বিশেষ আইনে প্রকল্পটি বাস্তবায়ন করার কথা ছিল। এই উদ্যোগ নেওয়া হয়েছিল অল্প সময়, কম পরিবহন খরচে, নিরবচ্ছিন্নভাবে এলএনজি আমদানি করার জন্য। কিন্তু ওই গ্যাসের হিটিং ভ্যালু কম হওয়ায় প্রকৃত অর্থে গ্যাস আমদানির পরিমাণ বেড়ে যাবে। পরিবহন খরচে যে অর্থ সাশ্রয় হবে তা জ্বালানির সার্বিক দাম বাড়াবে। বর্তমানে কার্গো জাহাজে করে সমুদ্রপথে এলএনজি আমদানি করা হচ্ছে। শেষ পর্যন্ত ইউনূস সরকার কি সিদ্ধান্ত নেয় সেদিকেই নজর রাখবে প্রথম কলকাতা। প্রকল্পটি বাস্তবায়ন করতে পেট্রো বাংলা 2021 সালের 16 জুন ভারতীয় কোম্পানি এইচ এনার্জির একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে। এর আগে একই উদ্দেশ্যে 2017 সালে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের সঙ্গে প্রথম MOU স্বাক্ষর করেছিল পেট্রো বাংলা। চলতি বছরে 2024 সালে চূড়ান্ত চুক্তি স্বাক্ষরের কথা ছিল,
3-4টি পয়েন্ট বাদে চুক্তির খসড়া প্রায় চূড়ান্ত করা হয়ে গিয়েছিল, বাকিটা নজরে থাকবে। এখন প্রশ্ন হলো, ইউনূসের হাত ধরে ঘুরে কি দাঁড়াবে নতুন বাংলাদেশ? ফের কি গতি পাবে অর্থনৈতিক উন্নয়নের সূচক? শোনা যাচ্ছে ইউনূসের ম্যাজিকে সে দেশে আসছে $13.5 বিলিয়ন। আওয়ামী লীগ সরকার দুর্নীতি আর লুটপাটে এদেশের আর্থিক খাত এখন ভয়াবহ চ্যালেঞ্জের মুখে। ঠিক সেই মুহূর্তে ত্রাণকর্তা হিসেবে সরকারের প্রধান দায়িত্ব গ্রহণ করেছেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশেষ করে অর্থ পাচার আর ডলার সংকটে যখন দেশের রিজার্ভ তলানিতে, সেই সময় আন্তর্জাতিক দাতা সংস্থাগুলোর সহায়তায় রিজার্ভ চ্যালেঞ্জের মোকাবিলায় কাজ করেছেন তিনি। এরই মধ্যে আন্তর্জাতিক মুদ্রা তহবিল, বিশ্ব ব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক, ইসলামী উন্নয়ন ব্যাংক ও যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা সহ বেশ কয়েকটি সংস্থা ও দেশ বাংলাদেশকে সহায়তার আশ্বাস দিয়েছে। এইসব অর্থ পেলে দ্রুত সময়ের মধ্যে ডলার সংকট ও রিজার্ভের পতন থেমে বাংলাদেশের আর্থিক খাত ঘুরে দাঁড়াবে বলে মনে করেছেন অর্থনীতিবিদরা। বিশ্লেষকরা বলেছেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় দেশে যখন আর্থিক সংকট পড়ে, সেই সময় IMF থেকে বাজেট সহায়তা হিসেবে ঋণ চায়। সংস্থাটি ওই প্যাকেজের আওতায় $470 কোটি ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিলেও দেশের আর্থিক খাতে বড় ধরনের সংস্কারের শর্ত জুড়ে দেয়। এমনকি বারবার সফরে এসে বিভিন্ন শর্ত জুড়ে দেওয়ায় দেশের আর্থিক খাতে অনেকটাই অস্বস্তি দেখা দেয়। অথচ ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার ঋণ চাওয়ার সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক সংস্থাগুলো ঋণ দিতে প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছে। এটা সম্ভব হয়েছে শুধু আন্তর্জাতিক বিশ্বে ডক্টর ইউনূসের ভাবমূর্তির কারণে। এখন তিনি কি ম্যাজিক দেখান, নোবেল জয়ী এই মানুষটির দিকে তাকিয়ে গোটা বিশ্ব। তাহলে প্রশ্ন হলো, ইউনূস নতুন বাংলাদেশ গড়তে কতটা সক্ষম হবেন? এর কারণ আপনি কি ভাবছেন? লিখে জানান কমেন্ট বক্সে। আমাদের আজকের প্রতিবেদন এই পর্যন্তই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ব্যুরো রিপোর্ট, প্রথম কলকাতা।